আজ আপনাদের একটা গ্রামের ঘটনা শোনাবো, যেখানে অনেক মানুষ একটা দুর্ঘটনায় মারা গেছে। মৃত মানুষদের দেহ দাহ করাও হয়েছে, কিন্তু রাত নামার সাথে সাথেই তারা প্রত্যেকেই আবার গ্রামে ফিরে আসে। এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য এখন কি করবে গ্রামবাসীরা? জানতে হলে অবশ্যই শুনতে হবে আজকের গল্পটি। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সাথে রয়েছে চিঞ্চিত। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন সৌরভ দত্তের কলমে সব যাত্রী। ও হ্যাঁ, আরেকটা কথা, প্রতিটি গল্পের মতো এই গল্পের শেষেও আমরা পড়ে শোনাবো আগের গল্পের 5টি সেরা কমেন্ট। তাই শেষ অবধি শুনতে ভুলবেন না, কিন্তু কে বলতে পারে আপনার কমেন্টটিও হতে পারে সেই সেরার মধ্যে অন্যতম। সে বছর গ্রামে বেশ জাঁকিয়ে শীত পড়েছিল। তার মাঝে কদিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। হাত পা যেন বরফে জমে গেছে। শুকনো ডালপালাও শিশিরের জলে ভেজা, জ্বলতে অনেক সময় নাই। বাড়িতে যাদের বুড়ো বুড়ি আছে তাদের কপালে চিন্তার ভাঁজ। পরপর গ্রামের অনেক বুড়ো বুড়ি মারা যাচ্ছে। মাঘ মাস, শুক্লতা দেবীর মেয়ে যুথিকার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। জামাই কেশব বাড়ি এসে নিমন্ত্রণ জানায়। সেই মতো বিলাস সরকার অর্থাৎ যুথিকার দাদা, তার মা শুক্লতা দেবী, ছেলে মানস আর স্ত্রী মল্লিকাকে নিয়ে বোনের বাড়ি আসে নিমন্ত্রণ রক্ষা করতে। রাতে নামগান হলো, খাওয়া দাওয়া হলো, সব ভালোভাবেই মিটল। পরের দিন বিলাস বাড়ি ফিরবে সকলকে নিয়ে, কিন্তু সকাল থেকে মেয়ের আবদার তার মা তার কাছে যেন কিছুদিন থেকে যা। শুক্লতা দেবী প্রথম দিকে না না করলেও শেষমেশ রাজি হতে বাধ্য হন। কি আর করা যায়, মেয়ে যে নাছোড়বান্দা। বিলাস স্ত্রী পুত্র নিয়ে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল শুক্লতা দেবী মেয়ের বাড়িতে রয়েছে। এ যাবৎ কাল পর্যন্ত সে কখনো মেয়ের বাড়িতে 1 রাত্রে বেশি কাটাননি। পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই চারিদিকে নিয়ম কানুনের গণ্ডি কাটা। সেদিন শুক্রবার হঠাৎই রাতে ধুম জ্বর আসে শুক্লতা দেবীর। ওষুধ খাওয়ানো হয়। রাতের মতো জ্বরটা কোনো রকমে কেটে যায়। সকালে আবার আসে। ওষুধ খেলে জ্বরটা ছাড়ছে, আবার কিছুক্ষণ গেলে জেগে সেই। যুথিকা বিলাসকে কিছু জানায় না। পাছে যদি শুনতে হয় মেয়ের বাড়ি গিয়ে মায়ের শরীর খারাপ হয়েছে, মান সম্মান থাকে কি তাহলে? শনিবারটা কাটল এভাবে, কিন্তু রবিবারটা হলো বাড়াবাড়ি। দেহ প্রায় নিস্তেজ। কি সব ছাড়া ছাড়া অস্পষ্ট কথা বলে চলেছে। ভাবগতি ভালো না দেখে শেষমেশ যুথিকা বাপের বাড়ি কুন্দপুরে ফোন লাগায়। দত্ত বাড়ির টেলিফোন বেজে ওঠে। বিলাসদের পাড়ায় কেবল দত্ত বাড়িতেই টেলিফোন। পাড়ার সব ফোন এই বাড়িতেই আসে। দত্তগিনী তাড়াহুড়ো করে গিয়ে বিলাসকে খবর দেয়। শোনা মাত্রই বিলাস চলে আসে গোবরডাঙ্গা বোনের বাড়ি। বোনের বাড়ির দরজায় প্রতিবেশীদের ভিড়। ঘরে ঢোকার মুখে এক প্রতিবেশীর কথা কানে যায় বিলাসের। সবাই মৃত্যুর আশঙ্কাই করছে। প্রতিবেশীদের মুখে এসব কথা কানে আসতেই বিলাসের বুকটা ধড়াস করে ওঠে। বিলাস ঘরে প্রবেশ করে। শুক্লতা দেবীর মাথার পাশে যুথিকা বসে, হাত পাখা টেনে চলেছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বিলাসকে দেখে নিজেকে না সামলাতে পেরে গলা ছেড়ে কান্না জুড়ে দেয়। মা, মা গো, ও মা, ও মা, তোমার কি হলো মা? বিলাস এসে মায়ের পাশে বসে তাকে ডাকতে থাকলো। শুক্লতা দেবী বিলাসের দিকে চোখ মেলে চায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে শুক্লতা দেবীর। হঠাৎই শরীরে ঝাঁকুনি উঠল। ঘরে উপস্থিত সকলে হরিধ্বনি দিতে লাগলো। যুথিকা তাড়াতাড়ি একটা বাটিতে করে জল নিয়ে আসে। বিলাস চামচ করে শুক্লতা দেবীর মুখে জল দেয়। তারপরেই শুক্লতা দেবীর শরীর নিস্তেজ, স্থির হয়ে যায়।
কান্নার আওয়াজে সারা পাড়া ভারী হয়ে উঠেছে। শুক্লতা দেবী আর ইহজগতে নেই। বিলাস দত্ত বাড়িতে খবর দেয়। সরকার বাড়ির পাশাপাশি গ্রামের পাখিদের কানেও খবরটা যায়। যুথিকার বর কেশব ম্যাটারোর ভাড়া করে। গাড়ি সবে উঠোনে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যুথিকাদের বাড়ির যজমান বিশ্বেশ্বর পণ্ডিত বাজার থেকে দুঃসংবাদটা পেয়ে দেখা করতে আসে এবং দুঃখ প্রকাশ করেন। শ্বশুরের বার্ষিকী মিটতে না মিটতে মায়ের অবস্থা, মনটারে শক্ত করো বৌমা। বিলাস আর কয়েকজন মিলে শুক্লতা দেবীর দেহ ধরাধরি করে গাড়িতে তোলার পরিকল্পনা করছে। বিশ্বেশ্বর পণ্ডিত তা দেখে কেশবকে বলে, সবাই তো এখানেই আছে, এখানেই তো সৎকার করলে হতো। যমুনা পার করে যাওয়াটা কি ঠিক হবে? গোবরডাঙ্গার উপর দিয়ে বয়ে গেছে যমুনা নদী। নদীর পাড়েই শ্মশান। কথাটা বিলাসেরও কানে যায়। এই সময় এরকম নেতিবাচক কথা শুনতে সে প্রস্তুত ছিল না। এখানে সবাই নেই, নিজের বাড়িতে পা না রাখলে তো হয় না। শেষবারের মতো তো যাবে। এই ধর তোরা, গাড়িতে ওঠা। বিলাসের সাথে কেশব, যুথিকা আর তাদের 12 বছরের ছেলে পুলুও উঠল গাড়িতে। মল্লিকা আত্মীয় স্বজনের নাম্বার লেখা ডায়েরিটা দত্তগিন্নিকে দেয়। সব আত্মীয় স্বজনের বাড়িতে দুঃসংবাদ পৌঁছেছে। কাছের আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে, প্রতিবেশীরাও জমা হয়েছে। বিলাস সরকারের বাড়ির কয়েকটা বাড়ি আগে বেণীমাধব রায়ের বাড়ি। বেণীমাধবের বাড়ি থেকে ঝামেলার আওয়াজ শোকের বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে। বিলাসের বাড়ি উপস্থিত হওয়া একজন প্রতিবেশী মহিলা বলে, বেনির কপালটাই খারাপ। এখন অলক্ষ্মী বউ এসে জুটেছে এই বেনির কপালে। আর মাস একেবারে জ্বালিয়ে খেলো গো বেনির। বেণীমাধবের মতো শান্ত, নম্র, ভদ্র ব্যক্তি এ পাড়াতে আর একটিও নেই। কিন্তু সাংসারিক জীবনে সে শান্তি পেল না। বউ চন্দনার সাথে তার বনিবনাটা হলো না আর। তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা সে চালিয়ে যাচ্ছে, কিন্তু তার স্ত্রী চন্দনার মনে শুধুই লোভ। পরশ্রী কাতরতায় ভোগে সে। কারোর বাড়িতে নতুন কোনো জিনিস আসলো, কেন তার বাড়িতে সেটা নেই? তার দিদিকে তার জামাইবাবু এই গয়নাটা কিনে দিয়েছে, বেণীমাধব কেন তাকে এই গয়নাটা কিনে দিতে পারছে না? এবারের ঝামেলার মধ্যমণি এই গয়না। সবার কানে চন্দনার গলা পৌঁছাচ্ছে। পুরুষ মানুষ যে বউয়ের শখ পূরণ করতে পারে না, সে কেমন পুরুষ মানুষ শুনি? আবার লোকে শুনলে পরে তোমার মন সম্মানে লাগে? শোনো, যদি নতুন একটা গলার হার দিতে না পেরেছো, আর এ মুখো হবে না বলে দিচ্ছি। জাহান্নামে যেও তুমি। রোজ রোজ বাড়িতে অশান্তি প্রতিবেশীদের কানে যায়। বাজার করতে গেলে সবাই বেণীমাধবের দিকে বাঁকা চোখে তাকায়। চায়ের দোকানে এখনো আর বসে না বেণীমাধব। পাছে বন্ধু বান্ধবদের কাছে হাসির পাত্র হতে হয় তাকে। পাড়ার মাতৃতুল্য মহিলারা আড়ালে নিজেদের মধ্যে বলে, এর চেয়ে ভালো হতো ওর যদি বিয়েটাই না হতো। আইবুড়ো থাকা এ নরক যন্ত্রণার চেয়ে ঢের ভালো গো। হ্যাঁ, ঠিকই বলেছেন দিদি। বিয়ের পর থেকে তো দেখছি একদিনের জন্য শান্তি পেলে না গো ছেলেটা। কাঁচা রাস্তা ধরে গাড়ি এসে দাঁড়ায় সরকারদের উঠানে। আর একবার কান্নার রোল উঠল। বিলাসদের যজমান ভূপেন ভট্টাচার্যকে খবর দেওয়া হয়েছিল, তিনিও হাজির হয়েছেন। মৃত্যুর সময় শুনে ভূপেনবাবু বলেন, বাবা, তোমার মায়ের মৃত্যুদোষ পাওয়া গেছে। এখন এদিকে নিয়ম আচারগুলো সেরে ফেলো, পরে যা যা করতে হবে বলবো ক্ষণ। বাড়ির সব নিয়ম আচার একে একে সম্পূর্ণ করা হলো। ঠিক করা হয় শুক্লতা দেবীর দেহ নবদ্বীপের মহাশ্মশানে নিয়ে গিয়ে পঞ্চভূতে বিলীন করা হবে। বেণীমাধবও আসে। শুক্লতা দেবীর মুখ শেষবারের মতো দেখতে। বিলাসের বাজারে জামা কাপড়ের দোকান। বাজার কমিটি প্রায় সবাই এসেছে বিলাসের মায়ের শেষ যাত্রার সাক্ষী থাকবে বলে।
এই ধর ধর, ঠিক করে ধর। এই ডালাটা ঠিক করে নামা নিচে। এই বিলাস দা, তুমি আগে যাও, মাথার কাজটা ধরো। লরি ভাড়া করা হয়। লরিতে শুক্লতা দেবীর দেহ ওঠানো হয়। একে একে আত্মীয় স্বজনদের সাথে সাথে প্রতিবেশী হরেন, বেণীমাধব, পকাই ঢাকি, বাবলা ভ্যানওয়ালা, নন্টে, বাজার কমিটির সভাপতি ও অন্যান্যরা লরিতে ওঠে। নন্টেকে লরিতে উঠতে দেখে সবাই একটু সাবধান হয়। তার পিছনে যথেষ্ট কারণও আছে। নন্টের বরাবরের হাত টান আছে। লরি ছাড়ে নবদ্বীপের উদ্দেশ্যে। সবাই হরিধ্বনি দিতে লাগল। নবদ্বীপের মহাশ্মশানে শুক্লতা দেবীর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ির দিকে মুখ ঘোরায় লরি। তখন রাত হয়ে গেছে। লরি প্রায় 12 কিলোমিটার পার করেছে। লরি চালক ঘন্টু ফেরার আগে দুঢোক মেরে নিয়েছে। গতি তোয়াক্কা না করে লরি চালিয়ে যাচ্ছে। পেছন থেকে বিলাস বলেই চলেছে, ঘন্টুদা আস্তে আস্তে আস্তে। মাতাল তো তখন বোধ বুদ্ধি হারিয়েছে, কে শোনে কার কথা। মল্লিকার গাড়িতে উঠলেই গা গোলায়। যদিও নবদ্বীপে যাওয়ার সময় অসুবিধা হয়নি, এখন হচ্ছে অসুবিধা মল্লিকার। সঙ্গে বেগের জন্য ভয়। হ্যাঁ গো, ওনাকে একটু আস্তে গাড়িটা চালাতে বলো না গো, এত জোরে চালাচ্ছে। কি শুরু করেছেন কি আপনি? ধীরে চালান গাড়িটা। মানুষ লরির ডালায় বসে। মল্লিকা বারবার মানুষকে সতর্ক করছে, বাবা ঠিক করে ধরে বস, ধারে যাস না একদম। গাড়ি তখন বাঁক নেবে। ঘন্টুর চোখ বারবার বন্ধ হয়ে আসছে। সামনে থেকে স্টোন চিপের লরিও আসছে দ্রুত গতিতে। ঘন্টু ব্রেক সামলাতে পারে না, গাড়ি পাল্টি খায়, ছিটকে পড়ে। বিলাস হসপিটালের বেডে শুয়ে আছে। বিলাসের চোখ বন্ধ, শ্রবণ ইন্দ্রিয় সজাগ। কিসের যেন একটা শব্দ শুনতে পাচ্ছে সে, যেন চারিদিকে জল জমে আছে। আর সেই জমে থাকা জলে উপরের কোনো এক জায়গা থেকে টুপ টুপ করে কয়েক সেকেন্ডের ব্যবধানে ফোঁটা ফোঁটা জল পড়ছে। বিলাসের মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। চোখ দুটিও ভার ও ব্যথা হয়ে আসছে। বিলাস কষ্ট করে চোখ খোলে। চারিদিক কেমন একটা ভ্যাপসা আর অন্ধকারময়। বিলাস দেখে তার বেডের দুহাত দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। বিলাস তারারন্ধ্র প্রসারিত করে বোঝার চেষ্টা করে কে ওখানে। কে কে ওখানে? কে দাঁড়িয়ে? কোনো উত্তর আসে না। বিলাস বসার চেষ্টা করে। হাতে, কোমরে, সারা শরীরে ব্যথা। বিলাস আবার জিজ্ঞাসা করে, কে কে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? এবারেও কোনো উত্তর আসে না। সেই ফোঁটার শব্দ অনবরত হয়েই চলেছে। হঠাৎই বাইরে বিদ্যুতের ঝলকানি। জানালা দিয়ে আলো এসে ঘরে ঢোকে। নীরব মূর্তির মুখে আলো এসে পড়ে। মুখের নকশা দেখে আর বসে থাকতে পারে না বিলাস। শরীর যেন ঠান্ডা হয়ে ওঠে। মাথা ঘুরে যাবার উপক্রম। সামনে দাঁড়িয়ে থাকা সেই নীরব মূর্তি আর অন্য কারোর না, তার নিজের ছেলে মানসের। মাথা থেকে রক্ত গড়িয়ে হাতের আঙুলের ডগা থেকে চুমিয়ে চুমিয়ে পড়ছে। সারা ঘর রক্তে ভাসছে। মানুষের গোড়ালি ডুবে আছে জমে থাকা রক্তে। বিলাসের গাটা গুলিয়ে উঠল। শরীর কাঁপছে তার। নিজেকে কোনো রকমের সামলিয়ে জোরে জোরে ডাকতে থাকে বিলাস, মানুষ, মানুষ,
কপাল চাপাতে রক্ত পড়ছে তোর। আমাদের রেখে তুমি একা থেকে গেলে বাবা। কি বলছিস তুই এসব? এক নাগাড়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে। সেই আলোতে বিলাস দেখে মানুষের চোখ কোটর থেকে বেরিয়ে নিচে জমে থাকা রক্তে পড়ে ভেসে উঠল। এবারে সেই দুই কোটর থেকে লাল আলোর ছটায় সারা ঘর লাল হয়ে গেল। মানুষ এগিয়ে আসে বিলাসের দিকে। বিলাস ভয় পেয়ে যায়। তুমি যাবে না আমার সাথে? বিলাস ভয়ে চেঁচিয়ে ওঠে। বিলাসের জ্ঞান ফেরে। হাসপাতালের বেডে শুয়ে সে, মাথায় ব্যান্ডেজ। বিলাস বুঝতে পারে না এতক্ষণ যা যা হচ্ছিল তা কি আদতে হচ্ছিল, না সেগুলো তার স্বপ্ন। হাসপাতালের এই ওয়ার্ড তো পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও রক্তও জমে নেই। বিলাসের চেঁচানো শুনে হরেন আর নার্স ঘরে দৌড়ে চলে এসেছে। কি হয়েছে? কি হয়েছে বিলাসদা? হরেন, হরেন মানুষ কোথায়? মানুষ কোথায়? হরেন, হরেন মানুষ কোথায়? হরেনের মুখ থমথমে। বিলাস মানুষের নাম ধরে চেঁচিয়ে ডাকতে থাকে। কিরে বল, মানুষ কোথায়? মানুষ, মানুষ, মানুষ! হরেন নিজেকে আর সামলাতে পারল না। চোখ দিয়ে জল গড়িয়ে আসে হরেনের। বিলাসদা, মানুষ, মানুষ! কি হয়েছে? কোথায় মানুষ? বল কোথায় মানুষ? মানুষ! মানুষ আর নেই, মানুষ আর নেই। নেই মানে? কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে মানুষ? বল। হে ঈশ্বর, আমি কি জবাব দেই এই হতভাগ্য পিতাকে? বিলাসদা, মানুষ আরই ও জগতে নেই গো। মানুষ, বৌদি, পকাই ঢাকি, বেনি মাধব, নন্টে কেউ আর বেঁচে নেই। সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাকিরা হসপিটালে ভর্তি। সবাই মারা গেছে গো। এ হতে পারে না, না না না, এ হতে পারে না। হে ভগবান, এ কি করলে? মানুষ বললে গা। বিলাস চেঁচিয়ে কাঁদতে থাকে। কিছুজন গুরুতর আঘাত পেয়েছে বলে হাসপাতালে ভর্তি থাকল। গ্রামে খবর গেল। একবারে এতগুলো মৃত্যু গ্রামে বৃহৎ শোকের বাতাবরণ তৈরি করেছে। মোটামুটি সুস্থ যারা, তারা আর 5-5টা মৃতদেহ নিয়ে গ্রামে ফিরল। চন্দনার মুখের কথা ফলে গেল। বেনি মাধবের আর ফেরা হলো না। পাশের গ্রাম থেকে বেনি মাধবের ভাই দীনেশ আসে। পকাই ঢাকি বিয়ে করেনি। পাশের পাড়াতেই তার ভাইপোর বাড়ি। সবাই এসেছে। নন্টের 3 কুলে আর কেউ নেই। সবাই সম্পর্ক ছেদ করেছে। এক শোক পার করতে না করতে বিলাসের আরও 2টো শোক এসে হাজির। গ্রামের শ্মশানে 5-5টা চিতা জ্বলল। সপ্তাহখানেক আক্রান্ত হয়েছে। তখন রাত। বিলাস তখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। অগ্রহায়ণের সেই সন্ধ্যার কথা বিলাসের বারবার মনে পড়ছে, যে সন্ধ্যায় বিলাস মল্লিকার সিথি রাঙিয়ে দিয়েছিল। দেখতে দেখতে বছর যায়, মানুষ হয়। সেই ছোট্ট হাত, পা, মুখ। মানুষের সেই ছোট্ট মুখ বেশিক্ষণ মাথায় থাকল না। হঠাৎই মানুষের সেই ভয়ঙ্কর মুখ চোখের সামনে ভেসে উঠল তার। বিভৎসতায় চোখ খুলে ফেলে বিলাস।
আর তখনই দূরে কোনো বাড়ির পিচলি কাদার নিচ থেকে ডেকে ওঠে শিয়াল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই প্রথমে দরজায় টোকা পড়ে। বিলাস সজাগ হয়। হ্যাঁ, মহিলা কণ্ঠে মিনতি ভেসে আসছে দরজার ওপার থেকে। কি গো শুনছো? দরজা খোলো, দরজাটা খোলো। দেখো এই অন্ধকারে আর থাকতে পারছি না বাইরে, দরজা খোলো। কি গো, দরজা খোলো। এ গলা মল্লিকার। এবারে জানলাতেও বাড়ি পড়ল। সেই সঙ্গে দরজা আর জানলায় কড়াঘাত চলতে থাকলো। জানলার ওপার থেকে এবারে আসলো মানুষের ডাক। বাবা বাবা দরজা খোলো, বাইরে প্রচন্ড ঠান্ডা, আমরা কাঁপছি, দরজা খোলো বাবা। মল্লিকা মানুষ দুজনেই ঘরের বাইরে থেকে সম্মিলিতভাবে আকুতি করে চলেছে। দুজনের সম্মিলিত আকুতি বিলাসকে জ্ঞানভ্রষ্ট করে দেয়। বাবা বাবা আর পারছি না বাবা। শুনছো? দরজা খোলো, দরজা খোলো বলছি। বাইরে বড় অন্ধকার, বড় ভয়ঙ্কর অন্ধকার। খোলো দরজাটা। আসছি, আমি আসছি, খুলছি, দাঁড়াও দাঁড়াও, খুলছি। বিলাস খাট থেকে নামে। দরজার ছিটকিনি খুলতে গিয়ে বিলাসের মাথায় আসে তার স্ত্রী পুত্র আর বেঁচে নেই। তারা কিভাবে এখন আসতে পারে? বিলাস হাত নিচে নামায়। কি হলো? কি হলো? খুলছো না কেন দরজা? কি হলো? তোমরা যে আর বেঁচে নেই তাহলে? এতক্ষণের বিনয়ী সুর হারিয়ে গেছে। মল্লিকার মানুষ এক অমানসিক কণ্ঠে ধমকাতে থাকে বিলাসকে। দরজা জানালায় আবার কড়াঘাত বাড়তে থাকলো। খোলো খোলো বলছি, খোলো। খোলো বলছি, খোলো বলছি, খোলো খোলো, দরজা খোলো। চলো চলো চলো, আমরা এবার একসাথে সংসার পাতি, আমি তুমি আর আমাদের ছেলে মানুষ। চলো 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 বাবা, আমাদের সাথে চলো। তোমরা যাও, তোমরা চলে যাও এখান থেকে। তোমরা যে আর বেঁচে নেই, তোমরা চলে যাও। আমরা যে তোমায় নিতে এসেছি বাবা। কেন তুমি একা থেকে গেলে কেন বলো? চলো আমাদের সঙ্গে চলো। বিলাস ভয়ে খাটের উপর উঠে কম্বল চাপা দিয়ে উবুর হয়ে বসে ঠক ঠক করে কাঁপতে থাকে আর বলতে থাকে, চলে যা, চলে যা তোরা, বেঁচে নেই, চলে যা তোরা। বিলাস ওদের ফিরে যেতে বলতে থাকে এক নিঃশ্বাসে, হাঁপাতে হাঁপাতে জ্ঞান হারায়। পরের দিন সকালে একটু বেলা হতে বিনয় দত্ত আসে বিলাস সরকারের শরীরের খবর নিতে। এসে দেখে তখনও দরজা খোলেননি বিলাসবাবু। বাইরে থেকে দরজায় ঠকঠক করতে করতে ডাকতে থাকে। কোনো উত্তর আসে না। বিলাসদা, ও বিলাসদা, বিলাসদা, এখনো ঘুমাচ্ছ নাকি? বিলাসদা, ও বিলাসদা। কোনো উত্তর আসে না। কিছুক্ষণ ডাকাডাকির পর যখন কোনো সাড়া পেল না, বিনয় গিয়ে পাড়ার বাকিদের খবর দেয়। বিলাসদা, ও বিলাসদা। বিলাস ঠাকুরপো, বিলাস ঠাকুরপো, কি গো বলি, তোমার কি শরীর খারাপ হলো নাকি? কোনো সারা শব্দ আসছে না যে, কি গো ও বিলাস ঠাকুরপো? তারা এসেও যখন ডাকাডাকির পর কোনো উত্তর পেল না, বিনয় বলে, দরজা ভাঙার একটা ব্যবস্থা করতে হবে। এই ভাবগতিক তো ঠিক লাগছে না। তাপু, ধাক্কা লাগা। বাদল মণ্ডলের ছেলে তাপু, বয়স 16 কি 17 হবে। রোজ শরীর চর্চা করে। কয়েকবার ধাক্কা দিতেই দরজার ছিটকিনি ভেঙে যায়। সবাই ঘরে ঢোকে, দেখে কম্বল গুটিসুটি হয়ে আছে। কম্বল সরিয়ে দেখে বিলাস সরকার চোখ বন্ধ করে পড়ে আছে। গায়ে নাড়া দিয়ে ডাকে, বিলাসদা,
বিলাসদা, ও বিলাসদা, এই কি যে হলো? কি 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 করা যায় এখন? কি করা যায় বলে তো? ডাক্তারকে খবর দে তাপু, যা যা তাড়াতাড়ি যা। তাপু গ্রামের হাসপাতালে ডাক্তারকে ধরে নিয়ে আসে। ডাক্তারবাবু প্রথমে নাড়ি দেখে, তারপর নাকের সামনে আঙুল ধরে। সবাই তাকিয়ে আছে বিলাসের মুখের পানে। ডাক্তারবাবু তারপর বিলাসের চোখের পাতা টেনে ধরে চোখে টর্চ মারে। বিলাসবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। ডাক্তারবাবু তার চূড়ান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উনি আর বেঁচে নেই। প্রথমে বউ গেল, আর এখন গো, কি হয়ে গেল? কি হয়েছিল ডাক্তারবাবু? মনে হয় হার্ট অ্যাটাক। ডাক্তারবাবু বেরিয়ে যান। বিনয়দা, এবার কি করা যাবে? বিলাসদার বোনও তো হাসপাতালে, কিভাবে কাকে কি খবর দেব? ঘর থেকে সেই ডায়েরিটা উদ্ধার করা গেল। কিছু জনকে খবর দেয়া হলো, সেভাবে কেউ আর আসলো না। শুধু এক মামাতো দাদা আসে। গ্রামের লোকেরা সকলে মিলেই শেষকৃত্য সম্পন্ন করে। সবাই বিলাসের শেষকৃত্য করে বাড়ি ফিরছে। সেই দিন রাতেই আর এক নতুন কাণ্ড হয়। পকায়ের ঘরের পাশেই সুবোধ মিত্তিরের ঘর। সুবোধ মিত্তিরের জানলা খুললেই পকায়ের উঠান। তখন মাঝরাত। সুবোধ মিত্তির তার স্ত্রী ও কন্যা এক কম্বলের নিচে হঠাৎই কেঁপে ওঠে ঢাকের আওয়াজে। একে তো শীতের নিস্তব্ধতা, বিছানার সাথে লেগে থাকায় শিশিরের জলের ফোঁটার টুপটাপ শব্দ গভীরভাবে শোনা যায়। কিন্তু এই যে ঢাকের শব্দ কানের পর্দা এসে সজোরে আঘাত করছে। পাড়ায় প্রত্যেক বাড়িতে সেই শব্দ পৌঁছেছে। সুজাতা আধ ঘুমে বিরক্তি প্রকাশ করে বলে, ও এদিকে আবার কোথায় ঢাক বাজছে? সুবোধ উঠে বসে। মাথার বালিশের পাশে উলের চাদর আর হনুমান টুপিটা রাখা ছিল। সুবোধ চাদরটা জড়িয়ে নেয়। হনুমান টুপিটা পরে টর্চ হাতে খাট থেকে নামে। লাইটটা আর জ্বালায় না। জানলার পাল্লাটা খুলে টর্চ মারতেই চোখ যায় পকায়ের বাড়ির উঠানে। মাঝ উঠানে ঢাক আর এক অদৃশ্য হাত কাঠি দিয়ে ঢাকের তাল তুলছে। কি বাবা গো, রাম 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 রাম। সুবোধ জানালা সপাটে বন্ধ করে দেয়। ঝটপট খাটে এসে বসল। এই শীতেও সুবোধের কপালে ঘামের বিন্দু বিন্দু জেগে উঠেছে। কি হলো? চুপ 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 চুপ। পকাই কাকার উঠোনে ঢাক আপনা আপনি বাজছে। মনে হয় পকাই কাকা। বাবা গো, থাক 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 থাক, চুপ করো চুপ করো, চুপ করো। সুবোধকে কথাটা সম্পূর্ণ করতে দেয় না সুজাতা। সুজাতা বুঝতে পেরেছে সুবোধ কি বলতে যাচ্ছিল। সুজাতাও ভয় পেয়েছে। হঠাৎ কতগুলো কুকুর পকায়ের উঠানে এসে খেউ খেউ শুরু করে। ঢাকের শব্দ বন্ধ হয় তখনকার মতো। সকাল হয়। সুবোধ ঘর থেকে বেরিয়ে ভয়ে ভয়ে পকায়ের উঠানে আসে, কিন্তু উঠানে কোনো ঢাক নেই। সুবোধ দাঁতন করতে করতে স্কুল মাঠের ধারে পাইপের জল আনতে যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। সবার মধ্যে কথা হচ্ছে গত রাতের ঢাকের আওয়াজের উৎস নিয়ে। এই বলে কাল ঢাকের আওয়াজ শুনেছ? হ্যাঁ, কিন্তু কার বাড়ি পুজো ছিল বলো তো? কাল তো কোনো পুজো ছিল না। বা যদি কারোর বাড়িতে কালী পুজো হতো তাহলে কেউ না কেউ তো পাড়ার থেকে জানতো। কাল তো শনি মঙ্গলবারও ছিল না। সুবোধ এসে ঘটনার সম্পূর্ণ বৃত্তান্ত জানিয়ে বলে, পকাই কাকা ভূত হয়ে গেছে গো। কাল ঢাকের শব্দ পকাই কাকার বাড়ি থেকে আসছিল,
আমি কাল নিজের চোখে দেখেছি পকাই কাকার উঠোনে ঢাক আপনা আপনি বাজছে। কোনো অদৃশ্য হাত ঢাক বাজিয়ে চলেছে। পকাই কাকা ছাড়া এটা আর কি হবে? পাড়া প্রতিবেশীদের এ কথা কানে যেতেই সবার মনে ভয়ের অনুপ্রবেশ ঘটে। কিন্তু সুবোধের তো সেই ভয়ের চত্বরেই থাকতে হবে। মাখন রায় নন্টের প্রতিবেশী সকালে ঘুম থেকে উঠে দেখে সারা উঠানে মুরগির পালক ছড়িয়ে। এবারে তার চোখ যায় উঠানের এক কোণায়, তার মুরগির ঘরের দিকে। দেখে খাঁচায় একটিও মুরগি নেই। মুরগির ঘরের দরজা খোলা, শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পালক পড়ে আছে। এই মুরগিটা কিসে খেলো? মাখন রায়ের স্ত্রী মনোরমা ঘর থেকে বেরিয়ে এসে মুরগির ঘরের অবস্থা দেখে গালে হাত দেয়। ও মা গো, কি সর্বনাশ হলো গো! নিশ্চয় এই সমাদদারের কালু কুত্তাটা খেয়েছে। কতগুলো ডিম পেরেছিল গো মুরগিতে, সব গেল, সব। আজ শান্তির সঙ্গে অশান্তি হবেই হবে। কতবার বলেছি, কতবার, যে কালু যেন আমাদের বাড়িতে না আসে। যেই আসবে দুয়ারে মুতে দিয়ে চলে যাবে। আর তখন মুরগিগুলোকেও খেয়েছে। আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। মনোরমা গজগজ করতে করতে শান্তিদের উঠানে যায়। এই শান্তি, বাইরে এসো বলছি, বাইরে এসো। প্রত্যেক দিনের এই সমস্যা আমার ভালো লাগছে না। বাইরে এসে বলছি, আজ একটা বিহিত করেই আমি ছাড়বো। কি হলো কি? এভাবে সাত সকালে চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো আর কি করবো? কতদিন পই করে বলেছি তোমার কালুকে সামলে রাখো, আমাদের বাড়িতে যেন না আসে। দেখো গিয়ে, দেখো সব কটা মুরগি গিলে খেয়েছে। না, কালু কাল সারা রাত এখানেই ছিল, কোথাও যায়নি। এখন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকবো কেন? আমার কালু এখানেই সারা রাত ঘুমিয়েছিল। বাইরে ঠান্ডা ছিল বলে একটা গায়ে চাদর দিয়ে দিয়েছিলাম। দুজনের ঝগড়া চলতে থাকলো, কোনো বিহিত হলো না। এই ঘটনা বিরতি নিল না। হাঁস মুরগি চুরি যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় হাঁস মুরগি মরছে, আর বাড়ির দুয়ারে উঠোনে পড়ে থাকছে অবশিষ্ট হাড় পালক। তার মধ্যে একদিন সন্ধ্যায় অমল আর নিরঞ্জন দুই বন্ধু হাট থেকে বাজার করে সাইকেল পায়ে হাঁটিয়ে ফিরছে। দুজনের ব্যাগে এই আস্ত কাতলা মাছ, সাইকেলে ব্যাগ ঝোলানো। অমল নিরঞ্জনকে সাইকেল দাঁড় করাতে বলে। এই দাঁড়া, 1 মিনিট, একটু জলটা ছেড়ে আসি। অমল রাস্তার পাশে লম্বু গাছের নিচে সাইকেল দাঁড় করায়। নিরঞ্জন সাইকেল নিয়ে পাশে দাঁড়ায়। পকেট থেকে বিড়ি বার করে এক টান মেরেছে সবে, এমন সময় অমলের স্ট্যান্ড করা সাইকেল হঠাৎ মাটিতে পড়ে যায়। নিরঞ্জন কেঁপে ওঠে। অমলও আসে। অমল সাইকেলটা ওঠাতে গিয়ে দেখে ব্যাগে কোনো মাছ নেই। হ্যাঁ, এই মাছ কোথায় গেল? হ্যাঁ, কি বলিস? ঠিক করে দেখ। এই দেখ, ফাঁকা। তখন হঠাৎ উপরে কোথা থেকে একটা কচকচ করে কিছু চিবানোর শব্দ দুজনের কানে আসে। দুজনে উপরের দিকে তাকায়। টর্চ মেরে দেখে গাছের এক ডালে পকায় আর নন্টে বসে মাছ দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের মুখে আলো মারতে তারা ফিরে যায় অমল আর নিরঞ্জনের মুখের দিকে। তা দেখে দুজনের শির দাঁড়াবে একটা হিমস্রোত গড়িয়ে পড়ে। কিরে, তোরা খাবি নাকি কাঁচা মাছ? নিরঞ্জন, পালা! সাইকেল রেখে দুজনেই দৌড়াতে থাকে। সেই সন্ধ্যায় অন্যদিকে চন্দনা আয়নার সামনে চেয়ার নিয়ে বসে। একপাশে গয়নার বাক্স রাখা। চন্দনা বাক্সগুলো থেকে একটা করে গয়না বার করে পড়ছে, আর আয়নার দিকে তাকিয়ে নিজের রূপের প্রশংসার সাথে সাথে বেণী মাধবকে গালমন্দ করতে থাকে।
বেঁচে থেকে কি করে দিয়ে গেল যেন আমাকে। হাতে গোনা এ কয়েকটা মাত্র গয়না, বেঁচে থেকে তো কোনো স্বাচ্ছন্দ্যই তো দিতে পারলে না। এখন মরে গিয়েও আমার সমস্ত সাজ পোশাকটা একেবারে নষ্ট করে দিল। কপাল কপাল, সবই আমার এই কপাল। হঠাৎই চন্দনার বসা চেয়ারটা নড়ে ওঠে। চন্দনা কেঁপে ওঠে। মনে হলো পেছন থেকে কেউ যেন চেয়ারটা টান দিল। চন্দনা পিছনের দিকে তাকায়, আর তখনই কান ঘেঁষে বিছানায় রাখা টর্চ এসে লাগে আয়নার কাঁচে। কাঁচের টুকরো ছিটকে চন্দনার বাম গালে লেগে কেটে যায়। এবারে দৃশ্য দেখে চন্দনা যেন বাক্য হারায়। বুকে শুধু ধুকধুক। চন্দনার গয়নার বাক্স থেকে এক একটা করে গয়না বেরিয়ে এসে হাওয়াতে ভাসছে। চন্দনা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর তখনই চেয়ার ছিটকে চলে যায় অন্যদিকে। হঠাৎ ঘরের দরজা খুলে যায়। চন্দনা বাইরের দিকে তাকায়, আর তখনই পিছন থেকে কোনো এক অদৃশ্য হাত তাকে ধাক্কা দেয়। চন্দনা আছড়ে পড়ে মেঝেতে। সে চেঁচাতে যাবে, কিন্তু কোনো অলৌকিক শক্তি যেন তার কণ্ঠ রোধ করেছে। চন্দনা গোঙাচ্ছে। খোপার বাঁধন খুলে যায় চন্দনা। চুলের গোছে টান পড়ে। চন্দনা চুলের গোছ টানতে টানতে বাইরে নিয়ে যায় সেই অলৌকিক অদৃশ্য হাত। চন্দনা সমানে গোঙাচ্ছে। চন্দনা নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে। এতক্ষণে মাটির সাথে ঘষা খেতে খেতে চন্দনা গাছ ছিলে গেছে। উঠোনের এক পাশে বড় আম গাছ। হাওয়াতে ভাসতে থাকে সে। হাত পা ছুটতে থাকে। সে সঙ্গে প্রতিবেশীদের চেঁচিয়ে বলার চেষ্টা করে যে সে বিপদে পড়েছে, তার সাহায্যের প্রয়োজন। কিন্তু এ প্রচেষ্টা ব্যর্থ। সে শুধু গোঙাচ্ছে। চন্দনা উড়ে চলেছে আম গাছের মগডালের দিকে। হঠাৎই চন্দনাকে উপর থেকে ছেড়ে দেয় সেই অদৃশ্য শক্তি। চন্দনার আত্মা যেন শরীর থেকে তখনই বেরিয়ে যাবে। আম গাছের নিচের দিকে একটা ডাল ধরে নেয় সে। চন্দনা গাছ থেকে ঝুলছে। বেশিক্ষণ এইভাবে ঝুলে থাকতে পারবে না, আর হাত ছাড়লে কোমর তার নির্ঘাত ভাঙবে। আর এ বয়সে কোমর ভাঙলে জোড়া লাগার কোনো সম্ভাবনা আর নেই। আচমকা ডালটা একটু নড়ে উঠল। চন্দনার মুখের পাশে একজোড়া পা তুলতে থাকে। চন্দনা মুখ উঁচিয়ে চাইতেই দেখে ডালে বসে আছে তার সত্য স্বর্গপ্রাপ্তি ঘটা স্বামী বেণীমাধব। বেণীমাধব এবারে বৈশাখী হাসি হেসে তাকায় চন্দনার দিকে। কি রে চন্দনা, কেমন আছিস? চন্দনা নিজেকে আর সামলাতে পারে না। তার কণ্ঠ আর প্রতিরোধ মানে না। চেঁচিয়ে ওঠে চন্দনা, আর গাছের ডাল ছেড়ে দেয়। চন্দনা মাটিতে এসে পড়ে। গায়ে হাতে পায়ে ভালোই লেগেছে। সামনে বিশ্বাস বাড়ি। অরূপ বিশ্বাস আর তার গিন্নি শতরূপা ঘর থেকে বাইরে বেরিয়ে দৌড়ে আসে। এ কি হয়েছে? এ কি, তোমার কি হলো? চন্দনা সব কথা বলতে বলতে কেঁদে ফেলল। শতরূপা মনে মনে ভাবতে লাগলো, এতদিনে তুমি তো বেনিদাকে কম ভোগাওনি, সবই হচ্ছে তার ফল। আবার পরক্ষণে ভাবে, তাই বলে এখন চন্দনার পাশে দাঁড়াবে না তা হয় না। সেই রাতের জন্য চন্দনা বিশ্বাসদের বাড়িতেই থাকলো। পরের দিন সকালে প্রতিবেশীরা গত সন্ধ্যার দুটি ঘটনাই শোনে। অরূপ বিশ্বাস তাপুকে বলে পাশের গ্রাম মোহনপুরে যেতে, মৃত্যুঞ্জয় ওঝাকে খবর দিতে, তাকে বলতে তাদের পাড়ায় কি কি ঘটনা ঘটছে। আর একটু বেলা হতে তাপু সাইকেল নিয়ে বাইরে বেরিয়ে পড়ে মৃত্যুঞ্জয় ওঝার উদ্দেশ্যে। বাইরে রোদ উঠেছে। মোহনপুর গ্রামে ঢুকে লোক মুখে শুনে শুনে তাপু
মৃত্যুঞ্জয় ওঝার বাড়িতে পৌঁছায়। উঠানে দাঁড়িয়ে তাপু ডাকতে থাকে, শুনছেন? কেউ আছেন? শুনছেন? ঘর থেকে এক মধ্যবয়সী মহিলা বেরিয়ে এলেন। কপালে লাল টিপ, মাথায় সিঁদুর, হাতে শাখা পলা। তাপু অনুমান করল ইনি হয়তো মৃত্যুঞ্জয় ওঝার পত্নী। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে বলো। এটা কি মৃত্যুঞ্জয় ওঝার বাড়ি? উনি বাড়ি আছেন? হ্যাঁ তো এটাই তো বাড়ি। হ্যাঁ, উনি বাড়ি আছেন, কিন্তু এখানে নেই। ওনার সাধনার ঘরে আছেন। এই পেছনের দিকে ওনার ঘর। এখান দিয়ে যাও বাবা, এখান দিয়ে। ওখানেই উনি সবার সাথে দেখা করেন। সেই মহিলা তাপুকে মৃত্যুঞ্জয় ওঝার সাধনার ঘরের রাস্তা দেখিয়ে দিলেন। তাপু এগোয়। তখনই বাড়ির সামনে ভ্যান এসে দাঁড়ায়। ভ্যান থেকে এক মহিলা ও তার স্বামী তাদের মেয়ের দুহাত ধরে টানতে টানতে মৃত্যুঞ্জয় ওঝার সাধনার ঘরের দিকেই নিয়ে আসে। তাপু মৃত্যুঞ্জয় ওঝার সাধনার ঘরের সামনে দাঁড়িয়ে তাকে ডাকতে যাবে, কিন্তু ওই স্বামী স্ত্রীকে তার মেয়েকে টানতে টানতে এদিকে নিয়ে আসছে দেখে তাপু থামে। মেয়েটি মৃত্যুঞ্জয় ওঝার ঘরের দিকে যেতে একেবারেই রাজি নয়। সে হাত পা ছুটছে, লাফাচ্ছে। চলো বলছি, চলো। ওকে শক্ত করে ধরো না, ধরো। হ্যাঁ, ধরেছি তো। খুব ধরে ভুল করছিস তোরা, খুব ধরে ভুল করছিস। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। মেয়েটি স্নান যে কয়েকদিন করেনি তা মেয়েটির নোংরা চুল আর ত্বকের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে। বয়স আনুমানিক 16 কি 17 হবে, মানে তাপুর বয়সী। ওই মহিলা আর তার স্বামীর উপর মেয়েটি চেঁচিয়ে যাচ্ছে আর সঙ্গে গালিগালাজ করে চলেছে। তাপু সিঁড়ির কাছে দাঁড়িয়ে, 5 ধাপের সিঁড়ি। ওই মহিলা আর তার স্বামী মেয়েটির 2 হাত কষিয়ে ধরে সিঁড়ির দিকে নিয়ে এসে মৃত্যুঞ্জয় ওঝাকে বাইরে থেকে ডাকতে থাকে, বাবা, ও বাবা, তাড়াতাড়ি একটিবার আসুন বাবা, তাড়াতাড়ি একটিবার আসুন। মেয়েটির কি মনে হলো কি জানি, খালি খালি তাপুর দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, ও বাবা গো, বাঁচাও বাঁচাও মা গো। তাপু ভয় পেয়ে সিঁড়িতে বসে পড়ে। এবারে মেয়েটি তাপুর দিকে ঝুঁকে গোল গোল চোখ পাকিয়ে থাকায়। সে চোখে কোনো দৃষ্টি নেই। ও মা গো, ও বাবা গো, ও বাঁচাও বাঁচাও বাঁচাও। শয়তানি, সরে যাওয়ার কাছ থেকে। তাপু মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। পিছনে মৃত্যুঞ্জয় ওঝা, বড় বড় চুল, কপালে ফস্য আর তিলক, গলায় রুদ্রাক্ষের মালা পাকিয়ে থাকা সাপের মতো ঝোলানো, নিম্নাঙ্গে লাল ধুতি, ঊর্ধ্বাঙ্গে লাল কাপড় জড়ানো। মৃত্যুঞ্জয় ওঝা তাপুকে বাইরে দাঁড়াতে বলল, তুমি একটু বাইরেই দাঁড়াও, ভয় পেও না। আমার চত্বরে দাঁড়িয়ে ভূত পেতনি ক্ষমতা নেই কারোর ক্ষতি করার। আপনার ওকে ছেড়ে দিন। আয় আয়, দেখি দেখি তোর কত ক্ষমতা। ওই স্বামী স্ত্রী তাদের মেয়ের হাত ছেড়ে পাশে সরে গেল। তাপু হা করে বসে সব দেখছে। মৃত্যুঞ্জয় ওঝার বাম হাতের কমণ্ডলু থেকে ডান হাতে জল নিয়ে বিড়ি বিড়ি করে কিসব মন্ত্র পড়তে লাগলো। তারপর সেই জলে ছিটে ছেটাতে থাকে মেয়েটির গায়ে। মেয়েটি চেঁচাতে থাকে, তাপু ভয়ে মুখ ফিরিয়ে নিল। এসব দেখার সাহস তার নেই, কিন্তু কানে আসছে মৃত্যুঞ্জয় ওঝা কিসব মন্ত্র উচ্চারণ করছে। মেয়েটি শরীরে থাকা পেতনিকে শাসাচ্ছে, আর মেয়েটিও চেঁচিয়ে চলেছে। মিনিট 15 বাদে
সব শান্ত হলো। মেয়েটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। মেয়েটি শরীরে তেজ নেই, বড্ড দুর্বল। তাপু বুঝল পেতনি বিদায় নিয়েছে। মনে মনে তাপু ভাবে সে তাহলে ঠিক জায়গাতেই এসেছে। মৃত্যুঞ্জয় ওঝা তাপুর দিকে তাকিয়ে এগিয়ে আসলো। হ্যাঁ, বল তাহলে কি বলতে এসেছিলি? বাবা, আমি কুন্দপুর গ্রাম থেকে এসেছি। আমাদের পাড়ায় কিছুদিন আগে এক ঠাম্মা মারা যায়। ওই ঠাম্মাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপে দাহ করার জন্য। গ্রামের অনেকে গিয়েছিল। ফেরার সময় অ্যাক্সিডেন্টে ওই ঠাম্মার নাতি আর বৌমার সঙ্গে গ্রামের আরও 3 জন মারা যায়। কিন্তু এখন অনেকে তাদেরকে গ্রামে ঘুরে বেড়াতে দেখছে। আর এক কাকিমাকে তো কালকে আম গাছে তুলে নিয়ে গিয়েছিল জানেন। ওরা সবাই ভূত হয়ে গ্রামবাসীদের জ্বালাচ্ছে। পাড়ার সবাই আমাকে বলল আপনাকে খবর দিতে। আপনি নাকি এসব অপশক্তির জম। আমিও তো নিজের চোখে দেখলাম। আপনি যদি চলেন একবার। তুমি এখন ফিরে যাও, আমি যাব, তবে বিকেলে যাব। গ্রামে ফিরে সবাইকে বলো প্রেতের কবল থেকে তাদের রক্ষা করতে মৃত্যুঞ্জয় ওঝা আসছে। তাপু কথা মতো গ্রামে ফিরে আসে। সাইকেল চালিয়ে পাড়ায় ঢুকেছে সবে, রাস্তায় বিনয় দত্তর সঙ্গে দেখা হয়। এদিকে কোথাও একটা যাচ্ছিলেন তিনি। একা এলি? মৃত্যুঞ্জয় ওঝার দেখা পাসনি? না না, দেখা হয়েছে। আমি বলে এসেছি। উনি বললেন বিকেলে আসবেন। সবাই বলেছিল ওঝাকে খবর দিতে। আমি খবর দিয়ে এসেছি। আমি এখন আর কোনো ভূত বা ওঝার ব্যাপারে নেই। বাপ রে বাপ, পেতনি বলে আমায় দেখো, তো ওঝা বলে আমায় দেখো। কি হয়েছে? কিছু হয়নি। ওঝা মশাই বিকেলে আসবে। আমি চলি। তাপু সাইকেল চালিয়ে বেরিয়ে গেল। বিকেল হয়েছে। পাড়ার সবাই চন্দনার বাড়ির সামনের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে আছে। সবাই মৃত্যুঞ্জয় ওঝার পথ চেয়ে আছে। সবাই ব্যাকুল হয়ে আছে কখন তিনি আসবেন। এই ব্যাকুলতা সবার থেকে চন্দনার একটু বেশি, কারণ গত সন্ধ্যায় তার যা অশরীরী অভিজ্ঞতা হয়েছে তা সে আর চায় না। বলি বিকেল তো হয়ে গেল, উনি তো এখনো এলেন না। মনে আছে তো ওনার? চন্দনার কথা শেষ হতে না হতেই মৃত্যুঞ্জয় ওঝাকে দেখতে পাওয়া গেল। কাঁধে একটা ঝোলা ঝোলানো, এদিকেই আসছেন। ওই তো উনি আসছেন। চন্দনার প্রাণে জল আসে। মৃত্যুঞ্জয় ওঝা ওদের সামনে এসে দাঁড়ায়। তা কার বাড়ির সমস্যা? আমাদের বাড়িতে। চলো। চন্দনা মৃত্যুঞ্জয় ওঝাকে নিজের বাড়ির দিকে নিয়ে চলে। পিছনে বাকিরা। চন্দনাদের উঠোনে পা রাখতেই বাড়ির পিছনের নারকেল গাছটা একবার জোরে তুলে উঠল। সঙ্গে সঙ্গে কিছু নারকেল নিচে পড়ল। সবাই থমকে দাঁড়ালো। মৃত্যুঞ্জয় ওঝা চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখল। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে কি যেন একটা শুঁকল। প্রতিবেশীরা চেয়ে থাকলো মৃত্যুঞ্জয় ওঝার মুখের দিকে। বাতাসে মরা পচা আসতে গন্ধ। বাড়ির বাতাস অশুদ্ধ হয়েছে। অশরীরীর পা পড়েছে বাড়িতে। চল একবার ঘরে নিয়ে চল আমাকে। মৃত্যুঞ্জয় ওঝা চন্দনার সাথে ঘরে প্রবেশ করল। বাকিরাও ছিল। প্রত্যেকটা কোণা দেখল ভালোভাবে। তারপর বাইরে এসে বলল, সবাই এই বাড়ির সীমানার বাইরে যাও। কথা মতো সবাই বাড়ির সীমানার বাইরেই এসে দাঁড়ালো। মৃত্যুঞ্জয় ওঝা এবারে আম গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ে তাকে কি যেন একটা দেখল। সবার নজর মৃত্যুঞ্জয় ওঝার উপর। মৃত্যুঞ্জয় ওঝা ছোলা থেকে একটা কৌটো বের করে তার থেকে সাদা গুঁড়ো জাতীয় কিছু একটা বের করে মন্ত্র পড়া শুরু করলো। আর তারপর সেই সাদা গুঁড়ো ছুঁড়ে মারল উপরে আম গাছের দিকে। আর তখনই শুরু হলো আম গাছের ডালপালার তুমুল নড়াচড়া। কেউ যেন আম গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে।
কাজ যেন আর আস্ত থাকবে না। জমায়েত হওয়া সবার মনে ভয় ধরে গেল। নিজেদের মধ্যে তারা ভয়ের প্রতিক্রিয়া দিয়ে চলেছে। মৃত্যুঞ্জয় ওঝা আবার কৌটো থেকে কিছুটা সেই সাদা গুঁড়ো নিয়ে মন্ত্র পড়তে পড়তে বাড়ির সীমানা গণ্ডি কেটে দিল। ভয় নেই, এ গণ্ডি থেকে প্রেত বের হতে পারবে না, ও বাধা পড়েছে। মৃত্যুঞ্জয় ওঝা আম গাছের নিচে থেকে সরে আসলো। মুহূর্তের মধ্যে আম গাছের নিচে ঝড় শুরু হলো। উঠোনের সব ধুলো উড়ে এসে জড়ো হয়ে মনুষ্য অবয়ব নেয়। প্রতিবেশীরা চেঁচাতে থাকে, বেণীমাধব, ও বেণীমাধব, বেণীমাধব, ও বেণীমাধব। বেণীমাধব, বেণীমাধব, বেণীমাধব। ও, তুই তাহলে বেণীমাধব? আমি বেণীমাধব, আমি বেণীমাধব। তো তুই ফিরে এসেছিস কেন? কি চাস তুই? আমি কি চাই? আমি চন্দনার শাস্তি চাই। সারা জীবন আমাকে শান্তি দেয়নি, খালি লোভ আর লোভ আর জ্বালানি। আমাদের পরিবার ভেঙেছে ও, সবাইকে আলাদা করেছে ও, আর আমার মরার পরেও আমাকে গাল বন্ধ করতে ছাড়েনি। আমি ওকে ছাড়বো না, আমি ওকে আমি নিয়ে যাব। দাঁড়িয়ে থাকা পাড়া প্রতিবেশীরা প্রেতের মুখ থেকে সব কথা শুনে চন্দনার দিকে তাকায় আর মনে মনে ভাবে, বেণীমাধব বেঁচে থাকতে মুখ খুলতে পারল না। খুলল তো খুলল মরার পরে। ভালো মানুষের একই দশা। চন্দনা ভয় ও লজ্জায় নরম গলায় বলে, ওগো ওগো শুনছো? ক্ষমা করে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে। না 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 না, আমি তোকে ক্ষমা করব না। এ জগৎ তোর নয়, এ জগতের মায়া প্রতিশোধ সব তোকে ভুলতে হবে। ভুলতে হবে, ভুলতে হবে। ধুলোর মূর্তি হাসতে হাসতে হাওয়ার সঙ্গে চন্দনার দিকে এগিয়ে আসতে থাকলো। বাকিরা ভয় দূরে সরে যায়। ও মা গো, ও বাবা গো, ও মা গো, বাবা গো। গণ্ডি পার হতে পারে না বেণীমাধবের ধুলো মূর্তি। মৃত্যুঞ্জয় ওঝা গণ্ডি থেকে বেরিয়ে এসে বলে, এ গণ্ডির মধ্যে কেউ ঢুকবে না, আর আজ রাত অন্য কোথাও শোয়ার ব্যবস্থা করে নিস মা। এ গণ্ডির মধ্যে আজ রাতে ও অনেক তাণ্ডব করবে। ভুল তো তোরও কিছু হয়েছে মা, লোভ যে বড় পাপ। তোদের সাংসারিক জীবনের গৃহজ্বালার প্রতিশোধ নিতেই ও ফিরে এসেছে। এতদিনের বুকে চেপে রাখা অপমান অবজ্ঞায় ওকে শান্তি দেয়নি, বরং ওর প্রতিশোধ স্পৃহা আরো বাড়িয়ে তুলেছে। বেঁচে থাকতে ভদ্রলোক কোনো প্রতিবাদ করতে পারেনি, শরীরের খোলস ছেড়ে যেতেই ও যেন স্বাধীন হয়েছে। তাই ও আজ এই খেলায় মেতেছে। চন্দনার মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। বেণীমাধবের আর আত্মীয় কে আছে? ওর ভাই আছে, পাশের গ্রামে ভাড়া থাকে। ওনার কাজের সময় এসেছিল। ওনাকে ডাকার ব্যবস্থা করো। সন্ধে হয়ে এসছে। নিরঞ্জন একটু গলা ছেড়ে নিয়ে মৃত্যুঞ্জয় ওঝাকে পকাই আর নন্টের কথা খুলে বলে। এবার সবাই চলে পকাই ঢাকির বাড়ি। নিরঞ্জন, ঢাকটা বের করে আনো। আমি কিন্তু একা একা ওই 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 ঘরের ভেতরে কি করে যাব? ভূতে যদি ঘাড় মটকায়। সুবোধ, চল আমার সাথে। সুবোধ ভয়ে ভয়ে রাজি হলো। ওরা ঢাকটা উঠোনে এনে রাখে। এবারে মৃত্যুঞ্জয় ওঝা ঢাকের কাঠি হাতে তুলে নেয়, ঢাক বাজাতে শুরু করে। মনে মনে বাকিরা ভাবে
ওঝার মাথা কি ঠিক আছে? মৃত্যুঞ্জয় ওঝা ঢাক থামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, তারপর হালকা হাসে। মৃত্যুঞ্জয় ওঝার হাত থেকে ঢাকের কাঠি টেনে নেয় এক অদৃশ্য হাত। জমায়েত হওয়া সবাই দেখে ঢাকের কাঠি হাওয়ায় ভাসছে। ঠিক তখনই মৃত্যুঞ্জয় ওঝা আগের মতো সেই সাদা গুঁড়ো দিয়ে গণ্ডি কেটে দেয় ঢাকের চারিদিকে। মৃত্যুঞ্জয় ওঝা কিছু বলতে যাবে, এমন সময় কিছুটা দূর থেকে প্রতিবেশী মালতীর কণ্ঠে মৃত্যুঞ্জয় ওঝা সমেত বাকিদেরও দৃষ্টি আকর্ষিত হয়। মালতী হাঁপাতে হাঁপাতে এসে বলে, নকুলকে ভূতে ধরেছে, নন্টের ভূত। শান্ত হও, শান্ত হও। কি হয়েছে পুরোটা খুলে বলো আমায়। আমি 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 সাঁকো দিয়ে খাল পার হচ্ছিলাম, এপারে এসে দেখি নকুল ছিপ মাটিতে রেখে মাথা নিচু করে বসে কেমন একটা শব্দ করছে মুখে। আমি কাছে গিয়ে পিঠে হাত দিয়ে ডাকতে নকুল মাথা ঘোরায়। দেখলাম ওর হাতে মাছ, গায়ে আষ্টে গন্ধ। আমি জিজ্ঞেস করলাম, এসব কি করছিস নকুল? বাড়ি যা, অন্ধকার হয়ে এসেছে। আধারেই তো আনন্দ মালতী দিদি। ও কি রে নকুল, তুই আমায় দিদি বলছিস কেন? আমি তোর সম্পর্কে পিসি হয়েছে। তুমি ভুল করছো মালতী দিদি, তোমাকে তো আমি দিদি ডাকতাম। কে? আমাকে চিনতে পারলে না মালতী দিদি? আমি যে নন্টে। তুমি খাবে নাকি মাছ? আমি এক ছুটে এখানে চলে এসেছি। দেখে আসেন, ও এখনো ওখানেই বসে আছে, বসে বসে মাছ খেলছে। দেখে আসেন। নিয়ে চল আমাকে ওখানে। মালতীর সঙ্গে ওঝা ও বাকিরা খাল পাড়ে গেল। এত লোককে একসাথে দেখে নকুল মাছ ছেড়ে পালাতে গেল। মৃত্যুঞ্জয় ওঝা নিরঞ্জন আর সুবোধের হাতে সাদা গুঁড়ো দিয়ে ওকে ধরার নির্দেশ দেয়। এই নে, ওর কাছে গিয়ে এটা ওর গায়ে ছুঁড়ে মারবি, তারপর ধরে আমার কাছে নিয়ে আসবি। কিন্তু বাবা, আমরাই কেন? না মানে ভূত প্রেত তো আমরা কখনো এরকমভাবে দেখিনি। উল্টো পাল্টা হলে যদি ঘাড় মুটকে দেয়। আমার সাথে বকবক না করে যেটা বললাম সেটা কর, এরপর পালিয়ে গেলে তখন বুঝবি। আমি চলে যাবার পরে যখন ফিরে এসে ঘাড় মটকাবে তখন খুব ভালো হবে না? যা ধর ওকে। নিরঞ্জন আর সুবোধ সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নকুলের সামনে দাঁড়ায়। ওদের দেখে নন্টেরূপী নকুল দাঁত ভেঙিয়ে ভিঞ্চি কেটে ভয় দেখানোর চেষ্টা করে। ওরাও সঙ্গে সঙ্গে ওঝার কথা মতো সেই সাদা গুঁড়ো নকুলের গায়ে ছিটিয়ে দেয়। নকুল ছটফট করতে থাকে। ওরাও ধরে ওকে নিয়ে আসে ওঝার কাছে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওর বাড়িতে নিয়ে চল ওকে। মৃত্যুঞ্জয় ওঝার নির্দেশ মতো ওরা সবাই নকুলকে ধরে নিয়ে চলল। নকুলের মা হাতে সন্ধ্যা প্রদীপটা নিয়ে তুলসী মন্দিরে এসে প্রদীপ দিচ্ছে। ঘরের ভেতর থেকে নকুলের বাবা নকুলের মাকে জিজ্ঞাসা করে, ছেলে এখনো ঘরে ঢোকেনি? কি রাজকার্য করে বেড়ায় সে? আজ ঘরে ফিরুক সে, তারপর তার হচ্ছে। হ্যাঁ গো, ছেলেটার সাথে সবসময় অমন করো কেন গো? খেলতে গেছে বোধহয়, চলে আসবে এখনই। নকুলের মা সন্ধ্যা দিয়ে ঘরে ঢুকবে এমন সময় দেখে কিছু লোক নকুলকে ধরে তাদের উঠানে আনছে। ও মা, তোমরা ওকে এমন ধারা টানতে টানতে নিয়ে আসছো কেন? ও কি করেছে? কি হয়েছে? কে কাকে ধরে নিয়ে আসছে? নকুলের বাবা ঘর থেকে বেরিয়ে আসে। ছাড়ো আমার নকুলকে, ছাড়ো। দেখো না মা, কিভাবে আমাকে টানতে টানতে নিয়ে এসেছে।
আমার হাতে লাগছে, ছাড়ো। নন্টে ছল করা শুরু করে নকুলের মায়ের সামনে। ওর লাগছে তো, অমন করে ধরে রেখেছো কেন ওকে তোমরা? কি করেছে ও? ওর কথায় একদম ভুলবে না, আপনার ছেলে এসব বলছে না। নকুলের মা বাবা দুজনেই তাকায় মৃত্যুঞ্জয় ওঝার দিকে। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। এসব নন্টের কথা। নন্টে নকুলের শরীরে ভর করেছে। নন্টের প্রেতই এসব বলছে। মা গো, এখন 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 কি হবে? আপনি যান, আমাকে একটু সর্ষে এনে দিন, আর ওকে নিয়ে বসাও তোমরা। নকুলের মা ঘরে গেল সর্ষে আনতে। নিরঞ্জন আর সুবোধ নকুলকে ওঝার সামনে বসালো। ছিঁচকে ভূত, তো লজ্জা নেই? এই পুচকে ছেলেটাকে ধরেছিস? নকুলের মা সর্ষে এনে মৃত্যুঞ্জয় ওঝাকে দিল। মৃত্যুঞ্জয় ওঝা কি একটা মন্ত্র বিড়বিড় করতে করতে সেই সর্ষে নকুলের গায়ে ছুঁড়ে দিল, আর তৎক্ষণাৎ নকুলের মধ্যে থেকে নন্টের গলা বেরিয়ে এলো। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। নকুলের মাছ ধরা থেকে নিজেকে আর সামলাতে পারিনি আমি, তাই মাছ খাবার লোভে প্রবেশ করেছি ওর দেহে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ওর দেহ ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এই গ্রাম ছেড়ে চলে যা, নইলে। না না না, যাবো না, না। যাবি না? যাবি না? দাঁড়া দাঁড়া। মৃত্যুঞ্জয় ওঝা এক মুঠো সর্ষে ছুঁড়ে মারল নকুলের গায়ে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর কিছু করিস না, যাচ্ছি। ঠিক আছে, কিন্তু তুই যে যাবি তার প্রমাণ কি রেখে যাবি? সেবার সুজয়দের দাগ হাত চুরি করেছিলাম বলে ওরা সবার সামনে জামারটাই না মেরেছিল। আমি যাওয়ার সময় সুজয়দের লম্বু গাছের ডাল ভেঙে দিয়ে যাব। হ্যাঁ, কিন্তু কারোর ক্ষতি যেন না হয় সেটা মনে রাখবি। যা, চলে যা। নকুলের শরীর নিস্তেজ হয়ে পড়ে। সবাই বুঝল নন্টে নকুলের দেহ ছেড়েছে। সবাই সুজয়দের বাড়ির দিকে চলল। সুজয়দের উঠোনে এসে সবাই দেখে সুজয়ের বউ কপাল চাপড়াচ্ছে। হাই গো হাই, কি সর্বনাশ হলো গো! রান্নাঘর কেন একেবারে গেল গো, গেল। আমি রান্নাঘরে বসে রান্না করছিলাম, যেই সবজি ধুতে বাইরে বেরিয়েছি অমনি ঝড় নেই, বাতাস নেই, লম্বুর ডাল পড়ে সব গুড়িয়ে গেল গো। এ কি হলো গো! প্রতিবেশীরা জানালো এইসব কাজ নন্টের। বেনি মাধবের ভাইকে খবর দেওয়া হয়েছিল, সে এসেছে। পকায়ের ভাইপো আর বেনি মাধবের ভাইকে মৃত্যুঞ্জয় ওঝা বলে, তোমরা গয়া যাও, ওনাদের নামে পিণ্ড দিয়ে এসো। আমি ওদের গণ্ডিতে বন্ধ করে রেখেছি, ওরা বেরুতে পারবে না এখান থেকে। পিণ্ড দিলে ওরা তখনই মুক্তি পাবে। মৃত্যুঞ্জয় ওঝা প্রস্থান করেন। সারা রাত পকায়ের বাড়িতে ঢাক বেজেই চলল, আর অন্যদিকে বেনি মাধবের তাণ্ডব গণ্ডির মধ্যে। পরের দিন হাওড়া স্টেশন থেকে গয়া যাওয়ার গাড়ি ধরে দুজনে। একদিকে পিণ্ডদানের কাজ সম্পন্ন হয়, অন্যদিকে বেনি মাধবের বাড়ির আম গাছের মাথা ভেঙে পড়ে, আর পকায়ের ঢাকের খোল জোর শব্দে ফেটে যায়। সবাই বোঝে বেনি মাধব আর পকায়ের মুক্তি হয়েছে। দেখতে দেখতে কয়েক মাস পার হয়। তখন গ্রীষ্মকাল। মাঝরাতে বিনয় দত্ত শৌচকর্মের জন্য ওঠেন। শৌচাগার ঘরের বাইরে। শৌচকর্ম সেরে ফেরার সময় বিনয় দত্তর কানে একটা শব্দ আসে। মনে হচ্ছে সামনের সরকার বাড়ি থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। চোর ঢুকলো নাকি? দত্তমশাইয়ের মাথায় এই ভাবনাই প্রথমে আসে। সে পা টিপে টিপে সরকারদের জানলার পাশে এসে দাঁড়ায়। ভেতর থেকে শব্দ কানে আসছে, কথা বলার। তিনজন একসঙ্গে আছি বলেই তো আজ আমাদের সংসার পরিপূর্ণ, তাই না? সেদিন তো বাবা
কত ভয় পেয়ে গিয়েছিল, আসতেই চাইছিল না। তোর চোখের ফাঁকা কোটর দেখেই তো আমার সেদিন হয়ে গিয়েছিল। আর ওই সেদিন তোরা মা ছেলে মিলে যা করলি। কলাগুলো সব দত্তবাবুর পরিচিত। এরা যে সবাই সরকার বাড়ির সদস্য। বিলাস সরকার, মল্লিকা সরকার আর তাদের পুত্র মানস সরকারের। দত্তবাবুর বুক ধুকপুক করছে। আর দাঁড়ালো না সে, পা টিপে টিপে আবার বাড়ির পথে ফিরল। মনে অনেক প্রশ্ন ডানা বাঁধতে থাকে তার। তাহলে বিলাসদার মৃত্যুর কারণ তার বউ ছেলে। ওদের দেখেই বা ওদের ভয়েই বিলাসদার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। আর এইবার আগের দিনের কথা মতো আমরা হাজির আগের গল্পের সেরা 5টি কমেন্ট নিয়ে। আগের সপ্তাহে আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন আকাশ গুহর কলমে দেহান্তর। এই গল্পে যে সেরা কমেন্টগুলি এসেছে সেগুলি হলো, শান্ত বসাক বলছে, হরেক রকম গল্পের সাথে শুরু থেকে আছি, আর সব গল্পগুলোতেই আমি কমেন্ট করি। নাম নেওয়ার জন্য ধন্যবাদ। নামটা না নিলেও একইভাবে তোমাদের সাপোর্ট করব, কারণ তোমাদের গল্প সুন্দর এবং ভয়ঙ্কর। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের মতন বন্ধুদের পেয়ে আমরাও ভীষণভাবে আপ্লুত, এবং আমাদের এই চ্যানেলটা যে শুধুমাত্র একটা চ্যানেল নয়, বরং একটা পরিবার হয়ে উঠেছে, সেটাই এর থেকে প্রমাণ হয়। তো এভাবেই সাথে থেকো। একসাথে আমরা আরও বড় পরিবার হয়ে উঠবো ভবিষ্যতে, এবং আরও ভালো ভালো গল্প শোনাবো, এ আমাদের বিশ্বাস। আজিবুল মোল্লা বলছেন, দাদা আমি কোচবিহার থেকে বলছি। গল্পটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি অনেক কমেন্ট করেছি, আমার নামটা কি 5 নম্বরের মধ্যে আসবে না? এই যে এসে পড়লো। আমরা প্রত্যেকটা কমেন্টই পড়ি, আমাদের ভীষণ ভালো লাগে এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর আজকে তোমার এই কমেন্টটা দেখেও আমাদের ভীষণ ভালো লেগেছে। তো চলে এলো 5 নম্বরের মধ্যে, এবং আশা করবো এভাবেই তুমি আমাদের পাশে থাকবে এবং ভবিষ্যতেও কমেন্ট করে জানাবে যে আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে। অবশ্যই তোমাদের যদি মনে হয় কোনো জায়গাতে কোনো উন্নতির প্রয়োজন আছে বা কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, কারণ তাহলে আমরাও বুঝতে পারি যে তোমাদের কেমন গল্প ভালো লাগছে আর কেমন ধরনের কন্টেন্ট আনলে তোমরা বেশি এন্টারটেইন হবে। সোমনাথ বলছে, খুব ভয়ঙ্কর গল্প, এরকম আরও গল্প চাই। আমরা বেছে বেছে ভয়ঙ্কর গল্পগুলোই তো আপনাদের শোনাতে এসেছি, তাই কোনো চিন্তা নেই, শুধু হরেক রকম গল্পকে সাবস্ক্রাইব করে থাকুন, তাহলেই শুনতে পাবেন দারুণ দারুণ সব গল্প। শুভ সর্দার বলছে, গল্পটা শুনে রাত্রিরে ঘুমোতে পারিনি, প্রচণ্ড ভয় লাগছিল। তাহলে বলতে হবে আমরা আমাদের উদ্দেশ্যে সফল। শুভ, এইভাবেই পাশে থেকো আর এইভাবেই কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে এইভাবেই আমাদের প্রত্যেকটা গল্প তোমার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। গৌতম মণ্ডল বলছেন, গল্পটা জাস্ট ওয়াও ছিল। থ্যাংক ইউ গৌতম, আর কিছু বলার নেই। তোমরা এইভাবে পাশে থাকলে আমাদের এগিয়ে যাওয়ার পথটা আরও মসৃণ হবে। তাহলে চলো আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থেকো, ভালো রেখো, শুভরাত্রি, আর শুনতে থেকো হরেক রকম গল্প 2.0।